ভারতীয় উপমহাদেশে বাংলা সালতানাত অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। মূলত আজ থেকে প্রায় ৭০০ বছর আগের ইতিহাস হচ্ছে এই বাংলা সালতানাত, এবং ওই সময়টাকে বলা হয় মধ্যযুগ। তো ইতিপূর্বে আমরা বাংলা সালতানাত নিয়ে একটি পর্ব করেছি, যেটির লিঙ্ক ডিসক্রিপশন পয়েন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রথম পর্বটি দেখতে পারবেন। তো আজকে আমাদের আলোচনা হবে হচ্ছে বাংলা সালতানাতের যে মধ্যবর্তী যে সময়ের যে শাসনকাল, সেই সময়টা নিয়ে। আমরা একটু সংক্ষিপ্ত আকারে বাংলা সালতানাতের শুরুর দিকে কথা বলতে চাই। সেটা হচ্ছে 1338 খ্রিস্টাব্দের শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম বাংলা সালতানাতের গোড়াপত্তন করেন। তো উনি 1338 সালে সাতগাঁও, 1342 খ্রিস্টাব্দে লখনৌতি এবং 1351 খ্রিস্টাব্দে উনি সোনারগাঁ দখল করে সর্বপ্রথম বাংলায় একটি স্বাধীন সালতানাত উনি প্রতিষ্ঠা করেছিলেন। তো তারপর ওনার রাজবংশ দীর্ঘদিন যাবৎ উভয় বাংলায় শাসন করে। তো তার যে 3 সন্তান ছিল, তারা পর্যায়ক্রমে তার যে বংশধর ক্ষমতায় আছে। তো তারপরে ক্ষমতায় এসেছিল সিকান্দর শাহ, তার ছেলে। তারপর ক্ষমতায় এসেছিল গিয়াসুদ্দিন আজম শাহ। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহর সন্তানের পর থেকে। রাজা গণেশের চক্রান্তে গিয়াসুদ্দিন আজম শাহ ক্ষমতাচ্যুত হলে তার সন্তান সাইফুদ্দিন হামজা শাহ 1410 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করে এবং 1412 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকার্য পরিচালনা করে। পরবর্তীতে সাইফুদ্দিন হামজা শাহের পরে তার সন্তান শিহাবুদ্দিন বাইজিদ শাহ মাত্র 1 বছর ক্ষমতায় থাকে। সেটা হচ্ছে 1413 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো মূলত রাজা গণেশ যে চক্রান্ত করেছে, ঐতিহাসিকদের মতে যে গিয়াসুদ্দিন আজম শাহ মৃত্যুর পরই মূলত পূর্ববঙ্গে সোনারগাঁ কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল, সেখানে রাজা গণেশের লোকজনই প্রভাব বিস্তার করছিল। কিন্তু পশ্চিমবঙ্গের যে লোকনীতি ছিল, সেইখানে এই সংক্ষিপ্ত সময়ের জন্য গিয়াসুদ্দিন আজম শাহর যে সন্তান সাইফুদ্দিন হামজা শাহ এবং শিহাবুদ্দিন বাইজিদ শাহ শাসন করে। তো পরবর্তীতে রাজা গণেশ 1414 খ্রিস্টাব্দে এই বাংলার সিংহাসনে আরোহণ করেন। রাজা গণেশ যখন সিংহাসনে আরোহণ করেন, ওই সময় যে রাজনৈতিক পরিস্থিতি ছিল খুব টালমাটাল। মূলত রাজা গণেশ শাসনকার্যে সিংহাসনে আরোহণ করে মুসলিম বিভিন্ন যে দরবেশ ফকির ছিল, তাদের উপর অত্যাচার শুরু করে। আর এইসব কারণে ওই সময় একজন বিখ্যাত সুফি সাধক ছিলেন নূর কুতুবে আলম। তো ওনার যে অনুসারী ছিল, তাদের উপর অত্যাচার করতে থাকে। তো ওই সময় নূর কুতুবে আলম আবার জৌনপুরের একজন শাসক ছিলেন ইব্রাহিম সুরকি, ওনার কাছে পত্র মারফত সাহায্য কামনা করেন। তো পরবর্তীতে এই জৌনপুরের যে শাসক ইব্রাহিম সুরকি, উনি আবার এই রাজা গণেশের বিরুদ্ধে বিশাল এক বাহিনী নিয়ে হাজির হয়। তো তখন রাজা গণেশ মাত্র 1414 থেকে 1415 পর্যন্ত শাসন করতে পারে, এবং ইব্রাহিম সুরকি এসে রাজা গণেশকে সিংহাসনচ্যুত করে এবং রাজা গণেশের ছেলে জালালউদ্দিন মোহাম্মদ যদু সিংহাসনে আরোহণ করেন। সেটা হচ্ছে 1416 খ্রিস্টাব্দে। এই 1416 খ্রিস্টাব্দে জালালউদ্দিন মোহাম্মদ যদু ক্ষমতা গ্রহণ করেন, এবং তিনি তখন ক্ষমতা গ্রহণ করে, কিন্তু তিনি মুসলিম বা ইসলাম ধর্ম উনি গ্রহণ করেন। তো পরবর্তীতে ইব্রাহিম সুরকি যখন ফিরে যায়, তো রাজা গণেশ আবার তার ছেলেকে বন্দি করে, জালালউদ্দিন মোহাম্মদ যদুকে বন্দি করে 1417 খ্রিস্টাব্দে সে আবার বাংলা সিংহাসনে আরোহণ করে। কিন্তু বাংলাদেশের ওই সময়কার যারা প্রভাবশালী লোক ছিল, তারা পরবর্তীতে আবার 1 বছরের মাথায় কিন্তু এই জালালউদ্দিন মোহাম্মদ যদু আবার ক্ষমতা গ্রহণ করেন, এবং সেটা হচ্ছে 1418 খ্রিস্টাব্দে। এবং তিনি 1418 থেকে এবং 1433 পর্যন্ত টানা দীর্ঘ সময় এই বাংলার সালতানাতের শাসনকার্য পরিচালনা করেন। এবং জালালউদ্দিন মোহাম্মদ যদিও তার পিতা গণেশ হিন্দু ছিলেন, কিন্তু সে মনে প্রাণে একজন মুসলিম হিসেবে নিজেকে মনে করত। এবং আমরা দেখতে পেয়েছি তার শাসনামলে সে ধর্মের ভিত্তিতে নয়, মূলত ন্যায় বিচারের ভিত্তিতে সাম্রাজ্য পরিচালনা করেছে। হিন্দু মুসলিম উভয় যে প্রজারা ছিল, তাদের যে অধিকার সেটা উনি রক্ষা করেছেন। এমনকি তার শাসনামলে আরকানের যে রাজবংশ ছিল, সেখানে কিছু দ্বন্দ্ব হয়, এবং পরবর্তীতে আরকানের রাজা এসে জালালউদ্দিন মোহাম্মদ যদুর কাছে আশ্রয় নেয়। জালালউদ্দিন মোহাম্মদ যদু তার যে সৈন্য এবং তার যে ক্ষমতা আছে, সেটা দিয়ে আরকানের রাজাকে সহযোগিতা করে, এবং আরকান রাজা তার শাসনামলে কিন্তু
আবার যে রাজা বিপদে পড়ে এসেছিল উনি কিন্তু আবার আরাকানে গিয়ে সিংহাসন আরোহণ করেন। পরবর্তীতে এই জালালউদ্দিন মোহাম্মদ যদুর আমলে এই আরাকান যে রাজ্য এটা কিন্তু বাংলার করদ রাজ্য হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। জালালউদ্দিন মোহাম্মদ যদুর যে শাসন ব্যবস্থা ওই সময়টাকে আসলে বলা হয়ে থাকে বাংলার অন্যতম একটি গৌরবোজ্জ্বল অধ্যায়, এবং তিনি মুসলিম হিসেবে অনেক ভালোভাবে তার শাসন কার্য পরিচালনা করে, এবং 1433 খ্রিস্টাব্দে উনি মৃত্যুবরণ করলে তার ছেলে শামসুদ্দিন আহমেদ শাহ 1433 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, এবং 1436 পর্যন্ত তার ছেলে তার শাসন কার্য পরিচালনা করেন। তো তাদের যে সমাধি এটা এখনো ভারতের মালদা জেলার একলাখি প্রাসাদে আছে, ঐতিহাসিকরা তাই মনে করছে। তো আমরা দেখতে পেলাম যে ইলিয়াস শাহী রাজবংশ 1414 পর্যন্তই কিন্তু তার যে রাজবংশের ক্ষমতা সেটা বিলুপ্ত হয়ে যায়, এবং মাঝখান দিয়ে আসে হচ্ছে রাজা গণেশ এবং তার ছেলে জালালউদ্দিন মোহাম্মদ যদু এবং তার ছেলে শামসুদ্দিন আহমদ শাহ। তো এইভাবে বাংলার যে শাসন কার্য সেটা পরিচালিত হতে থাকে। আমরা যেটা বলছিলাম যে জালালউদ্দিন মোহাম্মদ শাহের পরে তার ছেলে শামসুদ্দিন আহমদ শাহ তো এখানে মারা গেল এবং একলাখি প্রাসাদে তাদের সমাহিত করা হলো। তো পরবর্তীতে শামসুদ্দিন আহমেদ শাহ মারা যাওয়ার পর সাম্রাজ্যে কিছু বিশৃঙ্খলা তৈরি হয়। তখন এই সাম্রাজ্যের যে প্রভাবশালী আমর্ত এবং ছোট ছোট যে রাজা এবং পরগনা ভিত্তিক যে শাসকরা ছিল তারা সবাই মিলে এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ নামে এক লোককে সিংহাসনে আরোহণ করায়। 1436 খ্রিস্টাব্দে এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ বাংলার সিংহাসনে আরোহণ করেন। তো নাসিরউদ্দিন মাহমুদ শাহ কিন্তু আবার ইলিয়াস শাহী রাজবংশেরই একজন বংশধর। তো এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ আবার 1436 থেকে 1459 পর্যন্ত যে শাসন কার্য পরিচালনা করে, এবং উনি শাসন কার্যে হাত দিয়েই সাম্রাজ্যে বেশ কিছু বিশৃঙ্খলা ছিল সেই বিশৃঙ্খলাগুলোকে উনি শৃঙ্খলায় নিয়ে আসেন, এবং উনি ওনার রাজ্য বিস্তারের জন্য কিন্তু ইতিহাসে এসেছে যে উনি আসামের দিকেও কিছু অঞ্চলে উনি তখন আক্রমণ করেছিল। তো ওনার শাসনকালকেও মোটামুটি বলা যায় প্রায় 30 বছরের কাছাকাছি সময়, 25 বছরের উপরে উনি শাসন কার্য পরিচালনা করেছেন। তো নাসিরউদ্দিন মাহমুদ শাহ ইতিহাসে একজন অন্যতম সফল শাসক। যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে সাইফুদ্দিন হামজা শাহ 1410 খ্রিস্টাব্দ এবং নাসিরউদ্দিন মাহমুদ শাহ 1459 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এই পর্যন্ত আর প্রথম পর্বে ছিল মূলত 1338 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ এই সাম্রাজ্যটির গোড়াপত্তন করেন। তারপর তার ছেলে সিকান্দর শাহ, তারপর তার ছেলে গিয়াসউদ্দিন আজম শাহ। এইভাবে শাসন কার্যটা শুরু হয় 1338 থেকে। তো আজকে আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে 1338 থেকে 1459। তো এই পরবর্তী পর্বে তো আমাদের প্রথম পর্বে আলোচনাটা শুরু হয়েছিল 1338 খ্রিস্টাব্দ থেকে, এবং 1410 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সেই আলোচনা। তো আজকে হচ্ছে 1410 থেকে 1459 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো পরবর্তীতে আমরা আলোচনা করব এই বাংলায় যে শের শাহর আমলের আগ পর্যন্ত এই বাংলা একটা স্বাধীন সালতানাত ছিল, সেই বাকি যে শাসনকাল, বাকি যে শাসকরা তাদের নিয়ে আমরা সামনের পর্বে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আর যারা ইতিহাসকে পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ হচ্ছে ইতিহাস আপনার জ্ঞানের ভান্ডারকে পরিপূর্ণ করবে, এবং আমরা মানুষ হিসাবে ভবিষ্যৎ হয়তো কী হবে জানি না, কিন্তু আমরা মানুষ হিসেবে জানতে পারি, চাইলেই জানতে পারি যে আমাদের পিছনের যে সময়গুলো কেমন ছিল, বিশেষ করে 500-700 বছর আগে এই বাংলা সংস্কৃতি কেমন ছিল বা এই পৃথিবীটা কেমন ছিল সেটা জানতে হলে আমাদের অবশ্যই ইতিহাসের আশ্রয় নিতে হবে। আমরা ভবিষ্যতে আরও অনেক ইতিহাসের বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ইউরোপের দিকেও যাব এবং আমেরিকা সহ সারা বিশ্বের যে গুরুত্বপূর্ণ যে ইতিহাসগুলো আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।